আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে এবং দ্বিতীয়বারের মতো 5ই আগস্ট 2024 সালে ঐতিহাসিক স্বাধীনতা অর্জন করেছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণ করে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালের শাপলা চত্বরে আল্লাহর রাসূলের প্রেমিক প্রিয় হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তৌহিদি জনতা 2014-15 সালের সরকার বিরোধী আন্দোলনে আত্মদানকারী রাজনৈতিক বিরোধী নেতৃবৃন্দ বিরোধী কর্মীবৃন্দ 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের রক্তে রঞ্জিত যার হাত নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে শান্তিপ্রিয় বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতাকর্মী যাদেরকে ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারীতে পাখির মতো গুলি করে হত্যা করেছে বিগত সরকার, সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তান যাদেরকে দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে, যাদেরকে বৈষম্যের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার অপরাধে ঠান্ডা মাথায় গুলি করে খুন করেছে জালিম শাহী শেখ হাসিনা সরকার এবং তার খুনি প্রশাসন, সেই সকল বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আগামীর বাংলাদেশকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই অবদানকে স্মরণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলবার আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ বহু সংগ্রাম, বহু ত্যাগ কোরবানি এবং বহু রক্তের নজরানার উপর দাঁড়িয়ে আছে আমার এই সোনার বাংলাদেশ। তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। 190 বছর পর্যন্ত 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত লড়াই করেছে ব্রিটিশ বেনিয়া সেই পশ্চিমা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। 1920 শতকের গোড়ার দিকে 1905 সাল সহ বিভিন্ন সময়ে এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে। এরপরে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত লড়তে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের বিরুদ্ধে। এভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি পশ্চিমবঙ্গের দাদাবাবুদের চোখ রাঙানি পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে চূড়ান্তভাবে বাংলাদেশের এই লাল পতাকা, লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে। বাংলাদেশ বিশ্ব দরবারে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ, যেই স্বাধীনতা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই, যেই স্বাধীনতার যুদ্ধ ছিল মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে আনবার লড়াই, সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই ভিনদেশী একটি শক্তি সুপরিকল্পিতভাবে দেশীয়তার এজেন্টদের মাধ্যমে মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করবার চেষ্টা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, ইতিহাসকে সাক্ষী রেখে বলি, বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পূর্বে এমনকি মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাসের মধ্যে 25শে মার্চ 26শে মার্চ কালুরঘাট থেকে ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জিত হওয়া পর্যন্ত এই সুদীর্ঘ 24 বছরে কোনদিন বাংলাদেশে কোন রাজনৈতিক
নিরপেক্ষতার দাবি উত্থাপন করেনি। কিন্তু আমরা দেখলাম, এদেশের মানুষ দেখলো ৭১-এর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যেই পার্শ্ববর্তী দেশের সংবিধানের মূল নীতিগুলোকে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ঘোষণা করে প্রকৃত অর্থে ৭২ সালেই স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণতলে তিনি বলি দিয়েছিলেন। আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ডাকাতি করে বাংলাদেশ থেকে নয়াদিল্লিতে পাচার করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এভাবে ৭২-এর একটি চেতনা দাঁড় করানো হয়েছে। সেই ৭২-এর চেতনা এবং ৭২-এর তাদের যে মূলনীতি, সেগুলোকেই বিগত ৫৩ বছর যাবৎ বাংলাদেশের মানুষকে ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গেলানো হয়েছে। আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই, ৭১-এর চেতনা এটা ছিল ভিন্ন চেতনা। ৭১-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের সঠিক চেতনা, ৭২-এর চেতনা ছিল গোলামীর চেতনা, ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের গণমানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার সংবিধান। এবং সেই ৭২-এর সংবিধানকে কেন্দ্র করে ভারতীয় দালালির যে চেতনা গড়ে উঠেছিল বিগত ৫৩ বছর, সেই দালালির চেতনাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালানো হয়েছে। এভাবেই যখন বাংলাদেশে ৭১-এর পর ৭২-এর চেতনা দাঁড় করানো হলো, ৭২-এর চেতনার ভিত্তিতে ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত মাত্র ৩ বছরে বাংলাদেশের ৩০ লক্ষ মায়ের কোল খালি করা হয়েছে। তাগড়া তাগড়া যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। ক্রস ফায়ারের মতো অত্যন্ত জঘন্য সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে। এভাবে স্বাধীন বাংলাদেশকে একটি নারকীয় মৃত্যুযজ্ঞে পরিণত করা হয়েছে। সেজন্যই ৭৪-এর দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। আর এই সকল অন্যায়, হত্যাকাণ্ড, যুবকদের ধরে নিয়ে খুন করা, লক্ষ মায়ের কোল খালি করবার কারণে, লক্ষ মায়ের কোল খালি করবার কারণেই ৭৫-এর ১৫ই আগস্টের মতো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। ৭৫-এর ১৫ই আগস্ট ছিল ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশে ৩০,০০০ যুবকদের হত্যা করবার একটি ধারাবাহিক, তারই প্রতিশোধ পরায়ণতার ফলাফল। ৭৫ যখন শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হলেন, তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। তখনই তিনি বলেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে, সেই দেশের মানুষের কাছ থেকে, তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অথচ তিনি একবারও লক্ষ্য করলেন না তার বাবা এবং সেই বাকশালী সরকার যেই ৩০,০০০ মায়ের কোল খালি করেছে, সেই মায়েদের আর্তনাদ এবং হাহাকার তার কর্ণকুহরে পৌঁছেনি। ৭৫-এর ১৫ই আগস্টের পর শেখ হাসিনা রাজনীতিতে আগমন করলেন এবং এই ৫০ বছর পর্যন্ত তিনি যে রাজনীতি করেছেন, সেই রাজনীতির মূল নীতি ছিল দুটি। প্রথম মূলনীতি ছিল বিভাজনের রাজনীতি, দ্বিতীয় মূলনীতি ছিল ষড়যন্ত্রের রাজনীতি, গোলামীর রাজনীতি, দাসত্বের রাজনীতি। তিনি বাংলাদেশ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন, প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্র থেকে, এমনকি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। অনেকেই হয়তো বিষয়টা আশ্চর্যান্বিত হবেন যে তিনি আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিলেন।
আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে শেখ হাসিনা আপনাদের কত বড় ক্ষতি করে রেখে গিয়েছেন। শেখ হাসিনা তার এক বক্তব্যে বলেছিলেন, আজও পর্যন্ত নেট দুনিয়ায় তার সেই বক্তব্য ভাইরাল রয়েছে। তিনি 15ই আগস্টের তার বাবার হত্যাকাণ্ডকে নিয়ে তিনি তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এত বড় দল, এত নেতা কর্মী, কেউ তো কোথায়, কেউ তো 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর একজন মানুষ এগিয়ে আসে নাই। সেই লাশ 32 নম্বরে দিনের পর দিন পড়েছিল, কাউকে তো দেখা যায় নাই প্রতিবাদ করতে। তাহলে এত বড় দল থেকে লাভ কি? এই কথার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার যে ক্ষোভ এবং তাদের প্রতি যে তার বিদ্বেষ ছিল এবং প্রতিশোধ পরায়ণতার মানসিকতা ছিল, সেটাই ফুটে উঠে। আর সেটাই তিনি বিগত 15 বছরে অক্ষরে অক্ষরে আওয়ামী লীগকে এমন এক জায়গায় নিয়ে তিনি উপনীত করেছেন, আগামী দিনে বাংলাদেশে যেন কেউ আওয়ামী লীগের নাম নিতে সাহস না করে। লজ্জা থাকলে কোনো মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করবে না। তিনি এমন কাজ করেছেন, তিনি এমন ভাবে আওয়ামী লীগকে ডুবিয়েছেন, কোন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না। বলবেন কারণ কি? আমি বলি, লক্ষ্য করে দেখেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য বলবো, দেখেন যেই নেত্রী এখন ভারতে পালিয়ে গিয়ে আরেক দেশের কোলে বসে অন্য আরেকটি রাষ্ট্রের আশ্রয় থেকে বাংলাদেশের অভ্যন্তরে উস্কানি দিয়ে আবারও আপনাদেরকে বিপদে ফেললো, এই বিগত 5ই ফেব্রুয়ারি এই 32 নম্বর সহ গোটা বাংলাদেশে নতুন করে আবার যে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হলো এবং সেই উত্তেজনার প্রেক্ষিতে আবার কিছু মানুষের কিছু ক্ষয়ক্ষতি হলো, এর জন্য সবটা দায় শেখ হাসিনাকেই বহন করতে হয়। আপনারা লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে অনেক শাসক জনগণের আন্দোলনের মুখে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। ক্ষমতাচ্যুত হয়ে অন্ধকার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। বছরের পর বছর কারাগারের অন্তরালে তার দলকে ছেড়ে, তার নেতা কর্মীদেরকে রেখে 80 বৃদ্ধ বয়সে অন্য কোথাও যাননি। 80 এই বার্ধক্যের সময়ে হাসি মুখে কারাবরণ করেছেন। বছরের পর বছর কারাগারের অন্তরালে থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেছেন, কিন্তু দেশ এবং জনগণ, দল এবং নেতা কর্মীদেরকে হুমকির মুখে ছেড়ে তিনি পালিয়ে যান নাই। এবার আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে প্রশ্ন, আপনার নেত্রী করলো কামটা করলো কি? বলেন, আপনাদের নেত্রী কাজটা করলো কি? আপনি যদি বিবেকবান হয়ে থাকেন প্রশ্নের জবাব দেন। আপনার নেত্রী কি জানতো না 5ই আগস্টের আরো আগে থেকেই যে তার পরিণাম কোন দিকে যাচ্ছে? তার নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল। সমস্ত সচেতন মানুষ জানে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিটি গোয়েন্দা সংস্থার পাশাপাশি শেখ হাসিনা তার গণভবন কেন্দ্রিক ভিন্ন আরেকটি নিজস্ব গোয়েন্দা সংস্থা তার ছিল। সেই সঙ্গে তার প্রভু দেশের গোয়েন্দা সংস্থা তো ছিলই। দেশের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তিনি ভালো করে আঁচ করতে পারছিলেন। এই আঁচ করতে পেরে তিনি কি করেছেন? তার দলের নেতা কর্মীর কারো নিরাপত্তার কথা তিনি চিন্তা করেন নাই, বরং অন্তিম মুহূর্ত পর্যন্ত তার নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজকে দেশ থেকে পালিয়ে গিয়ে আমার পুলিশ ভাইদের জন্য উনি মায়া কান্না করেন। লজ্জা উচিত আপনার। আপনি বাংলাদেশের পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেশপ্রেমিক পুলিশদেরকে আপনি বিতর্কিত করেছেন। বাংলাদেশের কোন মানুষের জননন্দিত মানুষের আস্থার প্রতিষ্ঠান র্যাবকে দিয়ে আপনি আকাশ থেকে জনগণের হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি ছুড়ে র্যাবকে বিতর্কিত করেছেন। সর্বশেষ আপনি সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, চালাও গুলি, লক্ষ মানুষ মেরে ফেলো, আমি আমার ক্ষমতার মসনদ আমি অটুট রাখতে চাই। সেনাবাহিনী যখন অক্ষমতা প্রকাশ করেছে তখন
নিয়ে আপনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আপনার কাছে সব তথ্য ছিল। হে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আপনাদের নেত্রীর কাছে সব তথ্য ছিল, জানতো ডিজিএফআই, এনএসআই সহ এসবি সহ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের পাশাপাশি তার নিজস্ব দলীয় গোয়েন্দা সংস্থা, এরপরে তার প্রভু দেশীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট তার কাছে ছিল। এই সব থাকার পরেও তিনি একেবারে 4 আগস্ট সন্ধ্যাবেলায়ও তার নেতা কর্মীদেরকে জনগণের বুকে গুলি ছুড়বার নির্দেশ দিয়েছেন। জনগণকে হত্যা করার নির্দেশ দিয়ে প্রকারান্তরে তিনি তার দলের কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। আর তলে তলে নিজে লাগেজ গুছিয়েছেন, নিজের লাগেজ গুছিয়েছেন। এর আগে একমাত্র ছেলে জয়কে পার করেছেন, পুতুলকে আরেক দেশে সেটেল করেছেন, নিজের ভাগনা ভাগ্নি যা ছিল সবকে ভিন দেশে সেটেল করেছেন, নিজের একটা বোন ছিল সেই রেহানাকে দবগল দাবা করে যা কিছু চুরি চামারি করে আগে তো পাচার করেছেন, অবশিষ্ট যা ছিল 14টা লাগেজের মধ্যে বোঝাই করে হেলিকপ্টার নিয়ে তিনি চম্পট দিয়েছেন। একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই, একবার দলের নেতা কর্মীদের কথা ভাবেন নাই, একটাবার হেলমেট লীগের কথা ভাবেন নাই, একটাবার হাতুড়ি লীগের কথা ভাবেন নাই, একটাবার যুবলীগের কথা ভাবেন নাই, একবার ছাত্রলীগের কথা ভাবেন নাই। এই ছাত্রলীগ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে হেলমেট লীগ বানিয়েছিল কে? বলেন কে বানিয়েছিল? এই ছাত্রলীগকে হাতুড়ি লীগ বানিয়েছিল কে? এদেরকে হাতুড়ি লীগ বানিয়ে, এদেরকে হেলমেট লীগ বানিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিয়ে গোটা জনগণের মুখে এদেরকে ফেলে রেখে নিজে নিজের ব্যক্তিগত আর পারিবারিক আখের গুছিয়ে চম্পট দিলেন। এমন স্বার্থপর নেতা কোনদিন একটি দল তো দূরের কথা একটি দেশকে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্যই আমি বলেছিলাম আসলে তিনি যেটা করেছেন সেটা হলো এই, তিনি জানতেন ৭৫ সালে তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে গোটা আওয়ামী লীগ জড়িত ছিল। এই দল তার বাবাকে হত্যা করেছে, এই জন্য তিনি তীরে তীরে তার দলকে এমন একটা পর্যায়ে এনেছেন যেন আগামী দিনে আর কোনোদিন কেউ আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ না করে। এরপরে আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যদি রাজনীতি করতে চান, আপনারা এই পরিবারকে যারা দুবার আপনাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, এই বিতর্কিত কাপুরুষ বিরোধ নেতৃত্বের পিছনে আর কোনোদিন রাজনীতি করতে চায়েন না। রাজনীতি করতে চাইলে দলটার নামও বদলায় ফেলেন। এরপরে তওবা করে বিগত বাকশালী আমলে যত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যত মানুষকে খুন করেছেন, সেই মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, এইভাবে মূলত আরেকটি ভিন দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চেষ্টা করেছিলেন তিনি বাংলাদেশকে। এইভাবে দেশের মধ্যে বিভাজন তৈরি করে দেশের মানুষকে বিভক্ত করেছেন। যেই মানুষই তার বিরুদ্ধে মতামত দিত, যেই তার বিরুদ্ধে বক্তব্য দিত, কখনো তাকে রাজাকার স্বাধীনতা বিরোধী, কখনো উগ্রবাদী জঙ্গিবাদী বলে গোটা তার বিরোধী শক্তিকে তিনি ট্যাগ করার দেওয়ার জন্য ট্যাগ দিয়ে তাদেরকে মারাত্মকভাবে ভিন্ন অভিধায় আখ্যায়িত করবার এক রাজনীতি তিনি করতেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ দেখেছে দেশের মানুষ, আমার দেশপ্রেমিক ছাত্র জনতা, 4 কোটি ছাত্র জনতা যখন কোটা সংস্কার এবং কোটা বাতিলের ন্যায্য দাবি নিয়ে তারা রাজপথে নামলো, তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি উত্থাপন করলো, সেই দাবির প্রতি তিনি কিভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোটা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে তিনি তার প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে ন্যায্য অধিকারের দাবি করবার অপরাধে তাদের সকলকে নিকৃষ্ট অভিধায় রাজাকারের বাচ্চা বলে গালি দিলেন।
এটা ছিল শেখ হাসিনার সর্বশেষ ট্যাগিং এর রাজনীতির শিকার। তখন বাংলার 4 কোটি ছাত্র জনতা বলল, যদি ন্যায্য অধিকার চাইলে রাজাকার হতে হয়, যদি দেশের জনগণের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, একসঙ্গে রাতের গভীরে বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উচ্চারিত হলো, আমি কে তুমি কে। সেদিনই শেখ হাসিনার বিভাজনের রাজনীতি আমার ছাত্র জনতার কাছে পরাস্ত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই এবং আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে ভালো করে বুঝতে হবে, এই বিপ্লবকে অনুধাবন করতে হবে। মনে রাখতে হবে ৭১ সালের আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছে, ২৪ জুলাই আগস্টের বিপ্লবকেও ছিনতাই করবার পায়তারা চলছে। এবারের এই বিপ্লবের অর্জনকে যদি কেউ ছিনতাই করতে চায়, বুকের রক্ত দিয়ে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের অন্যতম প্রতীকী একটি চিত্র ছিল কি, আমরা বাংলাদেশের প্রতিটি শহরে দেখেছি, প্রতিটি জেলা শহর, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে একটি অভিন্ন কমন চিত্র মানুষের চোখে ধরা পড়েছে। মিডিয়াতে বারবার এই দৃশ্যগুলো দৃশ্যমান হয়েছে। আমার দামাল ছেলেরা, এই ছেলেরা সমস্ত বিভাজনকে ভুলে গিয়ে স্কুল থেকে ছাত্ররা এসেছে, কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলেরা এসেছে, আলিয়া মাদ্রাসা থেকে আমার সন্তানরা এসেছে, কওমি মাদ্রাসা থেকে আমার ছাত্ররা এসে ভেদাভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা ঐক্যের একটি মজবুত দেয়াল তৈরি করেছে। তারা রাজপথে স্লোগান তুলেছে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যতবার তারা স্লোগান তুলেছে, প্রতিবার তাদের এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ছাত্রলীগ, যুবলীগ এবং তার পেটোয়া সন্ত্রাসী লীগের পক্ষ থেকে বুলেটের আঘাতে আমার সন্তানদের বুকগুলো ঝাঁঝরা করা হয়েছে। বাংলার প্রতিটি শহরের রাজপথের পিচ ঢালা রাজপথ তাদের রক্তে রঞ্জিত হয়েছে। কখনো আবু সাইদের রক্তে রংপুরের মাটি, কখনো মীর মুগ্ধের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে। যে রাজপথ আমার সন্তানদের শহীদি রক্তে রঞ্জিত হয়েছে, যখনই নামাজের সময় হয়েছে, আমার দামাল সন্তানেরা সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। এরপরে তারা একজন ইমাম হয়ে বাকিরা রাজপথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা জামাতের সাথে নামাজ আদায় করে সেই পিচ ঢালা পথ যেখানে তাদের শাহাদাতের রক্ত ঝরেছে, সেই পথকে, সেই পিচ ঢালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েছে। জুলাই এবং আগস্টের বিপ্লবের এর চেয়ে বড় কোনো প্রতীকী চিত্র নাই, এর চেয়ে বড় কোনো প্রতীকী চিত্র নাই। সর্বশেষ আগস্ট বিপ্লবের প্রতীকী চিত্র দেখা গিয়েছে 2024 সালের 5ই আগস্ট। বাংলার মানুষ যখন সেই মহা সুসংবাদ পেল, বেলা 2টার দিকে শেখ হাসিনা পালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া একটা দৃশ্যই মঞ্চায়িত হয়েছে। কোন নেতার ঘোষণা লাগে নাই, কোন আলেমের আহ্বান প্রয়োজন হয় নাই। গোটা বাংলার তাওহীদি জনতা, বিপ্লবী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক যতগুলো মূর্তি বাংলার মুসলমানদের জনপদে ছিল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। তারা মুসলমানদের জনপদ থেকে ভাস্কর্য নামক মূর্তিগুলো ভেঙ্গে গুড়িয়েছে, কিন্তু কোন হিন্দুদের মন্দিরে তাদের উপাসনালয়ে রক্ষিত মূর্তির গায়ে ফুলের টোকাও দেয়নি। যুগপৎ দুটি এই চিত্র বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে। আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব, আগস্টের বিপ্লব ছিল সকল ধর্ম বর্ণের সকল মানুষের সম্মিলিত বিপ্লব। আর দ্বিতীয় প্রতীকী চিত্র ছিল হিন্দুদের মন্দিরে আঘাত করে নাই, তাদের প্রতিমা, তাদের মূর্তি ভাঙে নাই, মুসলমানদের জনপদে কোনো মূর্তি আস্ত রাখে নাই।
5 তলার সমান বিশাল দেবতা দাঁড় করিয়ে রেখেছিল। ওই দেবতার গলায় রশি বেঁধে রাজপথে ভূপাতিত করা হয়েছে। কোথাও সেই দেবতার মাথায় উঠে বাংলার তৌহিদি জনতা পেশাব করে চরম লাঞ্ছনাকর তাদেরকে উপহার পেশ করা হয়েছে। এগুলো ছিল আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য। কাজে আজ আমি বলতে চাই, আগস্ট বিপ্লবের 6 মাস পরে কেউ যদি আজ আগস্ট বিপ্লবকে, জুলাইয়ের বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়, দেশপ্রেমিক জনতা সেই অপচেষ্টাকে রুখে দিবে, অপচেষ্টাকে রুখে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার আখেরি পয়গাম শুনিয়ে যেতে চাই। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, শত শত খুনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত, সেই পলাতক আসামিকে আপনারা প্রশ্রয় দিয়ে ক্ষান্ত হননি। তাকে আপনারা বধূর মতো যত্ন করে রাখছেন। রাখেন, আপনাদেরকে 16-15 বছর যেই সার্ভিস দিয়েছে, গোটা বাংলাদেশটাকে আপনার হাতে তুলে দিয়েছে। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের তথা নরেন্দ্র মোদীর সাথে হাসিনা সরকারের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো। এটা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিনের বক্তব্য। আর বলেছে ওই স্বামীর দেশকে স্ত্রীর দেশ যা দিয়েছে তা নাকি কোনোদিন স্বামীর দেশ ভুলতে পারবে না। এবং তারা ভুলতে পারে নাই বলেই এখন তাদেরকে সার্ভিস দিতে হচ্ছে। সার্ভিস দেন, মনে রাখবেন, আপনার কোলে বসে আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যদি এভাবেই না গলাতে থাকে, বাংলার মানুষ আপনার সঙ্গে সৌজন্যতামূলক কোনো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না। আপনাকে আমার দেশের পররাষ্ট্রনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, কূটনৈতিক সৌজন্যতা রক্ষা করতে হবে। আর যদি আমার বাংলাদেশকে মনে করেন আপনার কৃতদাসীর আমলের মতো আমার বাংলাদেশের স্বাধীন পতাকা এভাবেই আপনারা অগ্নিসংযোগ করবেন, আমার আগরতলার উপ হাই কমিশনে আপনারা এভাবেই আক্রমণের পর আক্রমণ শানিয়ে যাবেন, বাংলার শাহজালালের সন্তানরা নীরব বসে থাকবে না, নীরব বসে থাকবে না। কলকাতায় নির্বাসিত বিতর্কিত ইসলাম বিরোধী চরম বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের প্রতি বাংলার মাটিতে বসে যারা পীড়িত দেখাও, মনে রেখো এদেশের মানুষ সহনশীল, কিন্তু এদেশের মানুষ দুর্বল নয়। তুমি এখনো আগস্ট বিপ্লবের পরে ফ্যাসিবাদ বিরোধী এই বাংলার মাটিতে বসে আগস্ট বিপ্লবের পর এদেশের মুসলমানদের বুকের উপর দাঁড়িয়ে শেখ হাসিনাকে আবার তসলিমা নাসরিনের মতো কুখ্যাত লেখিকাকে আবার তুমি বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে তুমি এখানে পুনর্বাসন করবার চেষ্টা করবে, এদেশের মানুষ সেটা কোনোদিন বরদাস্ত করবে না। সুশীলগিরি ভালো, তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝাবার চেষ্টা করবেন না। আমরা 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আজ পর্যায়ে দাঁড়িয়েছি। আপনাদের কোন করুণার ভিখারি আমরা নই। যদি আমাদেরকে করুণার পাত্র মনে করে থাকেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আসুন আমাদেরকে মোকাবেলা করে দেখুন। আমাদেরকে মোকাবেলা করাটা এত সহজ হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, এদেশে আমরা ইসলামকে নিয়ে বাঁচবো, ইসলামের গৌরব নিয়ে বাঁচবো, ইসলামের ঝান্ডা সমুদ্দিন করেই বাঁচবো আমরা। মনে রাখতে হবে, ঐতিহাসিকভাবে বিগত 250 বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা।
যদি বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। সুতরাং বাংলাদেশে যারা ইসলাম বিরোধী তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। যারা বাংলাদেশে ইসলামকে সহ্য করতে পারে না তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন। মনে রাখবেন, আমরা ছাড় দেব কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না। আমাদেরকে যদি বারবার ঘায়েল করবার চেষ্টা করা হয়, মনে রাখবেন বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার দাবি নিয়ে, অধিকার নিয়ে আমরা বসবাস করি। ফ্যাসিবাদের দোসর, ভিন দেশি ক্রীড়নক, ইসলাম বিরোধী অপশক্তি, এর সকল রসুনের গোড়া এক জায়গায়, সব রসুনের গোড়া এক জায়গায়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের শেকরের গোড়াও সেখানে। কাজেই শেখ হাসিনা এবং তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে তারা আবার নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা চালাচ্ছে। তাদের এদেশীয় দোসরেরা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবার পায় তারা করলে বাংলাদেশের মানুষ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার রাজপথের সকল সহযোগী আন্দোলন সংগঠন, রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী সংগঠন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সকল সংগঠন, আমি উদাত্ত আহ্বান জানাই, দেশ বিরোধী অপশক্তির মোকাবেলায়, ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে গড়ে ওঠা আমাদের ইস্পাত কঠিন ঐক্যকে ধরে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দকে সাহস যোগাতে হবে। তারা যে অসাধ্য সাধন করেছে তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞ থাকতে হবে। ছাত্র নেতৃবৃন্দকে বলবো, তোমরা অভিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের অভিজ্ঞতা থেকে তোমরা উপকৃত হও, পরামর্শ করো, সকলে সম্মিলিত ভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো আমরা। ওই বাংলাদেশে ৭২-এর ছায়া থাকবে না, সেই বাংলাদেশে ৭১-এর চেতনা থাকবে। নতুন এক বাংলাদেশ গড়ে তুলবো, যেই বাংলাদেশে বাকশালের ঠাঁই হবে না, যেই বাংলাদেশে অন্য সকল ধর্ম বর্ণ ভিন্ন মতের ঠাঁই হবে, সেই বাংলাদেশে আর কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না। যারা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মারত, আবার দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসতো, সেই শেখ হাসিনার প্রিয় নাট্যগোষ্ঠী এখন আর বাংলাদেশে নাই। নাটকের নায়িকারাও নাই, নায়করাও নাই। এই জন্য এখন আর সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনাও ঘটে না। এই জন্য বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, আব্রু এবং তাদের ধর্মীয় উপাসনালয় সহ তাদের সবকিছু বাংলার তৌহিদি জনতার কাছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রক্ষিত আমানত। এই আমানতের মর্যাদা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এভাবেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশের কথা আমরা বলছি সকল ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে শীষেডালা প্রাচীরের মতো একটি ঐক্যবদ্ধ বুনিয়াদের উপর দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই, অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে, এবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। আমরা একটা আন্দোলন করেছি গোটা দেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, বৈষম্যহীন, চূড়ান্ত ভাবে ইনসাফপূর্ণ বৈষম্যহীন দেশ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব নয়। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়বার একমাত্র নিশ্চয়তা রয়েছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা। রাজশাহী বিভাগীয় শহরের, এই দেশের, এই অঞ্চলের যতদূর পর্যন্ত মাইকে আমার আওয়াজ যাচ্ছে, আমি গোটা রাজশাহী নগরবাসীকে বলতে চাই, আসুন আমাদের হাতে হাত রাখুন। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, প্রতিটি কাফেলার পতাকা তলে যার যার সুবিধা মতো সংঘবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা একটি বৃহত্তর ঐক্য গড়ে
গড়ে তুলে উদারতার ভিত্তিতে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন তো? আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন। আজকের এই চমৎকার সমাবেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে উত্তম বিনিময় দান করুন।